হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব ইংলিশ গ্রামারের, যার নাম তোমরা দেখেই বুঝতে পারছো কি ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ একটা খুবই জটিল চ্যাপ্টার, কিন্তু ন্যারেশন চেঞ্জকে আমরা যদি স্টেপ বাই স্টেপ এগোতে থাকি তাহলে আমরা কি দেখব, ন্যারেশন চেঞ্জ আমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। কিন্তু ন্যারেশন চেঞ্জ আমরা কোথায় ভুল করি শিখতে গিয়ে, আমরা ন্যারেশন চেঞ্জের বেসিক জিনিস না শিখে আমরা ডাইরেক্ট কী করি, হায়ার লেভেল থেকে ন্যারেশন চেঞ্জ শিখতে থাকি। কিন্তু ন্যারেশন চেঞ্জ শেখার আগে আমাদের কিছু বেসিক আইডিয়া ক্লিয়ার করা দরকার। সেগুলো কি, প্রথমেই আমাদের টেন্স সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমাদের যদি টেন্স সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমরা ন্যারেশনের কিছুই শিখতে পারবো না বা কোনো ন্যারেশনই করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, টেন্স শিখতে হবে। আর আমাদের কি থাকতে হবে, আমাদের প্রোনাউন সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার থাকতে হবে। সেটা কি, পার্সোনাল প্রোনাউন আর কি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এইগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো ন্যারেশন চেঞ্জ অনায়াসে করে দিতে পারবো। পারসন মানে কি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এইগুলো হচ্ছে পারসন। আর প্রোনাউন মানে কি, তোমরা সবাই জানো, পার্সোনাল প্রোনাউনের চ্যাপ্টার আছে, তোমরা দেখলেও দেখতে পারো। তাহলে এইবারে আমাদের প্রশ্ন, ন্যারেশন চেঞ্জ আমাদের শিখতে হবে কেন? আমরা অনেক সময় কি করি, ধরো আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে, কিন্তু আমরা কোনো তৃতীয় ব্যক্তির কথা বলতে চাই। সেই তৃতীয় ব্যক্তির কথাটাকে, বা যে কোনো ব্যক্তির কথা হতে পারে, তাকে হয় আমরা কোটেশনের মধ্যে লিখব, ইনভার্টেড কমার মধ্যে। আর একটা আমরা কি করতে পারি, তার কথাটা আমরা নিজেদের ভাষায় লিখব। কোটেশনের মধ্যে যে কথাটা আমরা লিখব সেটা অ্যাকচুয়ালি হুবহু ওই ব্যক্তি যেটা বলেছেন, বা সে যেই হোক না কেন, সে যেটা বলেছে সেটাকে হুবহু লিখতে হবে। আর কোটেশনের বাইরে যদি আমরা লিখতে চাই তাহলে ওই ব্যক্তি কি বলেছে সেটা আমাদের মতো করে আমরা লিখতে পারি, কিন্তু সেটা ওই ব্যক্তির কথা, কিন্তু হুবহু সেই কথা নয়। তাহলে এই জন্যে আমাদের ন্যারেশন চেঞ্জ শিখতে হচ্ছে। তাহলে ন্যারেশন চেঞ্জ আমাদেরকে দুভাগে ভাগ করতে বলেছেন গ্রামারিয়ানরা। এক হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ, আর এক হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচে আমরা কি দেখব, ইনডাইরেক্ট স্পিচে আমরা কি দেখব সেটা তো আমরা জানবই, কিন্তু আগে আমি তোমাদের যেগুলো বললাম, তোমরা টেন্স, প্রোনাউন আর পার্সন সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করো। আমরা আস্তে আস্তে তবু একটু ধাপে ধাপে এগোতে থাকবো যখন আমি বলে দিতে থাকবো। আজকের ক্লাসে তাহলে আমরা কি একদম ন্যারেশন চেঞ্জের একদম যেটা বেসিক জিনিস, যেটা ছাড়া আমরা ন্যারেশন চেঞ্জ শিখতে পারবো না, সেইটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ধাপে ধাপে আমরা হায়ার লেভেলের দিকে এগোতে থাকবো, কারণ এটাই মেথড হওয়া উচিত। আমরা সহজ থেকে জটিলের দিকে যাব, নাকি আমরা জটিল থেকে সহজের দিকে আসব। কারণ আমরা যদি একটার পর একটা সিঁড়ির ধাপ ভাঙতে ভাঙতে যাই তাহলে আমাদেরকে কাছে সিঁড়িতে ওঠাটা খুবই সহজ হয়ে যাবে, নাকি আমরা যদি লাফ মেরে একদম 100 তলাতে উঠে যাই তাহলে কোনটা বেশি সহজ, আমরা আস্তে আস্তে উঠছি নাকি আমরা একদম লাফ মেরে উঠছি। লাফ মেরে উঠলে কি হবে, আমাদের পড়ে যেতে আমরা বাধ্য। কিন্তু আমরা যদি ধাপে ধাপে এগোতে থাকি আমাদের ন্যারেশন চেঞ্জ সম্পর্কে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, এইবার আমি কটা সেন্টেন্স লিখেছি, কারণ সেন্টেন্সের মাধ্যমে বা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা ন্যারেশন চেঞ্জ না বুঝি তাহলে আমরা বুঝতে পারবো না। দ্য টিচার সেজ, শিক্ষক বলেন, কি বলেন, আই অ্যাম বিজি, আমি ব্যস্ত আছি। তাহলে দ্য টিচার সেজ এটা একটা পার্ট, আই অ্যাম বিজি এটা একটা পার্ট। তাহলে আমি কি বলেছিলাম, আমরা হয় একটা ইনভার্টেড কমা বা কোটেশনের মধ্যে যেটা আমরা লিখছি সেটা কি টিচারের নিজস্ব কথা বা যে কোনো ব্যক্তির নিজস্ব কথা, সেটা ফার্স্ট পারসন হতে পারে, সেকেন্ড পারসন হতে পারে, বা থার্ড পারসন হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। এইবারে যেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশনের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। কেন ডাইরেক্ট স্পিচ? কারণ শিক্ষকের পুরো কথাটাই আমরা একটা কোটেশনের মধ্যে লিখেছি। শিক্ষকের পুরো কথাটাই আমরা কোটেশনের মধ্যে রেখেছি, উনি হুবহু যেটা বলেছেন। তোমরা অনেক সময় নিউজ পেপারে দেখবে বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন রকমের লেখা থাকে, সেখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই এই স্পিচের অবলম্বন করা হয় ডাইরেক্ট স্পিচ নয় ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হলে ওই ব্যক্তির পুরো কথাটাই কোটেশনের মধ্যে থাকবে। ইনডাইরেক্ট স্পিচে হলে রিপোর্টার বা সাংবাদিক তার মতো করে ওই ব্যক্তি যা বলেছেন তার মতো করে লিখে দিতে পারেন।
তাহলে এটা হচ্ছে আমাদের, যেটা আমরা কোটেশনের মধ্যে দেখছি, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। কিন্তু গ্রামারিয়ানরা বা যারা গ্রামার রচনা করেছেন তারা এই সেন্টেন্সের মধ্যেই দুটো পার্টে সেন্টেন্সটাকে ভাগ করেছেন। একটা হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। একটা কি রিপোর্টিং আর একটা কি রিপোর্টেড। রিপোর্টিং মানে কি, যে স্পিকার যে কিছু বলছে সেটা হচ্ছে রিপোর্টিং। আর রিপোর্টেড কি মানে বক্তা বা যার সম্বন্ধে যেটা লেখা হচ্ছে সে হতে পারে কোনো সেকেন্ড পার্সন, হতে পারে থার্ড পার্সন, হতে পারে মোদ্দা কথা কোনো একটা ব্যক্তির কোনো কথা আমরা যেটা হুবহু লিখছি কোটেশনের মধ্যে, সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? এই রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচের মধ্যে একটা করে ভার্ব থাকবে বা বিভিন্ন সেন্টেন্সে আমরা বিভিন্ন রকম দেখব। আগে আমরা বেসিক ক্লিয়ার করি। এখানে সেজ একটা ভার্ব, এখানে অ্যাম একটা ভার্ব, তাহলে দুটোর ক্ষেত্রে একটা করে ভার্ব আছে। এইবারে গ্রামারিয়ানরা বা ইংলিশ গ্রামারের ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাদেরকে এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। কেন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে? কারণ ডাইরেক্ট স্পিচ মানে বক্তার একদম নিজস্ব কথা যেটা কোটেশনের মধ্যে থাকবে, আর ইনডাইরেক্ট স্পিচ মানে আমরা কোটেশনটা তুলে দিয়ে আমাদের মতো করে লেখার চেষ্টা করব। তাহলে এইটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ, কোটেশন তুলে দিয়ে যেটা আমরা নিজেদের মতো করে লিখব সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। কিন্তু ইনডাইরেক্ট স্পিচেও আমাদের কিছু রুলস ফলো করতে হবে, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখতে থাকব। তাহলে এটাকেই যদি আমরা ন্যারেশন চেঞ্জ করতে চাই, কি করব আমরা ইনডাইরেক্ট স্পিচে? প্রথমে আমরা কি লিখব? দ্য টিচার সেজ, শিক্ষক বলেন। এই কোটেশন তুলে দিয়ে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন আমাদের একটা লিঙ্কার বা এই দুটো পার্টকে জোড়ার জন্য আমাদের একটা লিঙ্কার দরকার বা একটা জোড়ার জন্য একটা ওয়ার্ড দরকার, সেটা কি দ্যাট। দ্য টিচার সেজ দ্যাট। আচ্ছা, আইটা ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন? ভেরি গুড, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পার্সনে থাকে, আই উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ইনডাইরেক্ট স্পিচেও সে রিপোর্টেড স্পিচে এই যে সাবজেক্টটা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে, ভালো করে কিন্তু বোঝো। রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সে যখন ইনডাইরেক্ট স্পিচে আসবে সে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে এখানে যে আই সেই দ্য টিচার, যে আই সেই দ্য টিচার, কারণ কি এখানে রিপোর্টিং স্পিচের, কারণ এখানে কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আমরা কি বলেছিলাম, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে সে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে যে দ্য টিচার সেই আই, তাহলে আমরা এখানে কি আই বসাবো না দ্য টিচার বসাবো? ভেরি গুড, দ্য টিচার। কিন্তু আমরা কি জানি নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন। কারণ বারবার একই নাউনের রিপিটেশন হলে সেন্টেন্সটাকে খুবই ভালো দেখায় না। সেই জন্যই আমাদের গ্রামারে আর একটা পার্টস অফ স্পিচের আবিষ্কার করেছেন গ্রামারিয়ানরা, তার নাম দিয়েছেন প্রোনাউন, যাতে আমরা একই ওয়ার্ডের বারবার রিপিটেশন না হয়ে যায়। তাহলে দ্য টিচার কি? দ্য টিচার এখানে আমরা সিও লিখতে পারি, হিও লিখতে পারি, কারণ দ্য টিচার সে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে এটাকে আমরা হিও লিখতে পারি, সিও লিখতে পারি। তাহলে দ্য টিচার সেজ দ্যাট হি। এখানে আমরা বি ভার্ব দেখতে পাচ্ছি। আমরা যখন আরও ডিটেলসে যাব তখন আমরা বিভিন্ন টেন্সের নিয়ে আলোচনা করব, কিন্তু এখন যেহেতু আমরা একদম বেসিক লেভেলে আছি, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আমরা এটাকেও প্রেজেন্ট টেন্সেই লিখব, কারণ রিপোর্টেড স্পিচটাও প্রেজেন্টেই আছে। এরপরে বিভিন্ন টেন্সের ভাগ আসবে, আগে তোমরা বেসিকটা ক্লিয়ার করো। তাহলে হি এর পর আমরা অ্যাম বসাবো না ইজ বসাবো না আর বসাবো? ভেরি গুড, হি এর পরে সবসময় আমরা কি বসাই? ইজ, আর বিজি যেটা আছে সেটা বসিয়ে দিই। তাহলে ইনডাইরেক্ট স্পিচ আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট। তাহলে কি দ্য টিচার সেজ দ্যাট হি ইজ বিজি, শিক্ষক বলেন যে উনি ব্যস্ত আছেন। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে আমাদের প্রথমে কি খেয়াল রাখতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচে সাবজেক্ট কি। এই
ইনভার্টেড কমাটা তোলার জন্য আমাদের একটা দ্যাট লিঙ্কার আনতে হচ্ছে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আর রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে বা রিপোর্টিং স্পিচের পোর্শনটাকে আমাদের খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী সেটাকে বসাতে হবে এখানে। তারপরে অ্যাম ইজদার থাকলে আমাকে এখানকার সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজদার বসাতে হবে, নাকি আমাকে ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট অনুযায়ী। তারপরে যেটা আছে সেটা করলেই আমাদের ইনডাইরেক্ট স্পিচ হয়ে গেল, ন্যারেশন চেঞ্জ কমপ্লিট। এইবারে এখানে যে ভার্বটা দেখবে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখো, সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যাই হোক না কেন সেটা তোমরা ডিটেলসে আমরা পরে যাব। আগে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখো, রিপোর্টেড স্পিচের ভার্ব আমাদের কিন্তু পরিবর্তন করতে হয়, কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্ব ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে গেলে কখনোই আমরা পরিবর্তন করব না। সেটা যে টেন্সেই থাকবে আমাকে সেই টেন্সেই লিখতে হবে। কিন্তু এর পরে আমরা দেখব রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে, কিন্তু রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তন হবে না। এখানে এই সেটা কিছু কিছু ক্ষেত্রে টেল হবে, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভাইস হবে, কিছু কিছু ক্ষেত্রে রিকোয়েস্ট হবে, কিন্তু এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্সে থাকবে সেই টেন্সেই আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখলাম, এবার দ্বিতীয় কনসেপ্টে আসা যাক। হি সেজ টু মি, সে আমাকে বলেন ইউ আর বিউটিফুল, তুমি হও সুন্দর। তাহলে এটা আমাদের কি ডাইরেক্ট, এটা আমাদের ডাইরেক্ট স্পিচে লেখা। তাহলে হি সেজ টু মি, এখানে দেখেছিলাম আমাদের কোনো অবজেক্ট নেই, এখানে ভার্বেই আমাদের রিপোর্টিং স্পিচ শেষ হয়ে গেছিল। কিন্তু এখানে আমরা দেখছি আমাদের রিপোর্টিং স্পিচে ভার্বের পরে টু আছে, তারপরে আবার মি অবজেক্ট আছে, তারপরে আবার এখানে আমাদের রিপোর্টেড স্পিচ রয়েছে। তাহলে আগে আমরা একটা একটা পার্ট দেখি, তারপরে আমরা এই পার্টটাই যাব। আগে আমরা রিপোর্টিং স্পিচটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে কি করব দেখি। তাহলে এখানে হি যেমন ছিল তেমন বসাবো। যখন সে ভার্বের সাথে কোনো অবজেক্ট থাকবে তখন আমরা আর সে লিখবো না, তখন ওটাকে আমরা টেল লিখব। সে এর সাথে যদি অবজেক্ট না থাকে আমরা সেই রাখবো, কিন্তু সে এর সাথে যদি অবজেক্ট থাকে তখন ওটাকে আমরা টেলে পরিবর্তন করে দেবো, যেমন হি টেলস। কিন্তু সেজের পরে যে ডাইরেক্ট স্পিচে আমরা টুটাকে নিয়েছি, ইনডাইরেক্ট স্পিচে সেই টু এর কোনো দরকার নেই। ক্লিয়ার? সে এর পরে টু বসে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে টেলের পরে আমরা আর টু লিখবো না। তাহলে হি টেলস মি। তাহলে আমাদের রিপোর্টিং স্পিচের কনসেপ্টটা ইনডাইরেক্ট স্পিচে আমরা লিখলাম, সেটা আমরা ক্লিয়ার করলাম। এইবারে কি, এই ইনভার্টেড কমা বা কোটেশন তোলার জন্য আমাদের একটা লিঙ্কার নিতে হয়, সেটার নাম কি? দ্যাট। তাহলে হি টেলস মি দ্যাট, সে আমাকে বলেন যে। তাহলে হি সেজ টু মি, সে আমাকে বলে ইউ আর বিউটিফুল, তুমি হও সুন্দর। এবার দেখো এটা আছে ইউটা, এটা কিন্তু আর ফার্স্ট পারসন নয়, আমরা সেকেন্ড পারসনে চলে এসেছি। ইউ আমরা জানি কি সেকেন্ড পারসন। তাহলে যদি রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা সাবজেক্ট সেকেন্ড পারসন থাকে, যদি সাবজেক্ট সেকেন্ড পারসন থাকে তাহলে আমরা আর রিপোর্টিং স্পিচের সাবজেক্টের দিকে দেখব না। আমরা কি দেখব? আমরা দেখব এখানে রিপোর্টিং স্পিচের অবজেক্ট কী আছে। কারণ রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেটা যদি সেকেন্ড পারসন হয়, সে ইনডাইরেক্ট স্পিচে যখন রিপোর্টেড স্পিচ হিসাবে বসবে, সেই সাবজেক্টটা হবে রিপোর্টিং স্পিচের যে অবজেক্টটা আছে তার হিসাবে বা তাকে ফলো করে। তাহলে ইউ যদি আমাদের এখানে সাবজেক্ট হয়, তাহলে এখানে আমাদের দেখতে হবে এখানে অবজেক্ট কি রয়েছে, সেই অবজেক্ট অনুযায়ী আমাদের এখানে সাবজেক্টটা বসাতে হবে। তাহলে হি সেজ টু মি, সে আমাকে বলেন ইউ আর বিউটিফুল, তুমি হও সুন্দর। তাহলে এই ইউ আর বিউটিফুলটা কাকে বোঝাচ্ছে? তাকে না আমাকে? সে আমাকে বলেন যে তুমি হও সুন্দর, সে আমাকে বলছে যে তুমি সুন্দর, তার মানে সুন্দরটাকে আমি। তাহলে এই মিটাকে বোঝাচ্ছে, যেটা আমি বললাম। যদি তোমরা বুঝতে না পারো তোমরা কি মনে রাখবে, যদি সেকেন্ড পারসন হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তাহলে সে বসবে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী। আর অবজেক্ট যখন রিপোর্টেড স্পিচে বা ইনডাইরেক্ট ন্যারেশনে সাবজেক্ট হবে, সেখানে আমরা আইটাকে, এই মিটাকে কিসে পরিণত করব? আই এ সাবজেক্টিভ কেস। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স অনুযায়ী লিখি।
আর বিউটিফুল, আয়ের পরে আর বসবে না এম বসবে? অবশ্যই এম, তাহলে এম বিউটিফুল। এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট। তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার। কি বললাম? হি সেজ টু মি ইউ আর বিউটিফুল। হি সেজ টু মি, যখন সেজ টু থাকবে সেটা আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করার ক্ষেত্রে ওটাকে টেলে পরিণত করতে হবে এবং যে টেন্স অনুযায়ী আছে সেই টেন্স অনুযায়ী লিখতে হবে। তারপরে টুটাকে তুলে দিতে হবে, যেটা অবজেক্ট আছে সেটা বসাতে হবে, দ্যাট লিঙ্কার যোগ করতে হবে। ইউ সেকেন্ড পার্সন থাকলে আমাদের রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট সেই অনুযায়ী সাবজেক্ট বসবে। তারপরে আমাদের যে সেন্টেন্স হয়েছে শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে আমাদের যেটা আছে সেটা বসিয়ে দিতে হবে। 2 নম্বর কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। 3 নম্বর কনসেপ্টে চলে এসো। এগুলো কিন্তু একদম বেসিক কনসেপ্ট, এটা না ক্লিয়ার থাকলে আমরা কোনো ন্যারেশন করতে পারবো না হায়ার লেভেলে। দেখো, মাদার সেজ টু মি, মা আমাকে বলেন, রেহান ইজ এ গুড বয়, রেহান একটা ভালো ছেলে। তাহলে আগে আমরা রিপোর্টিং স্পিচের কনসেপ্ট ক্লিয়ার করি। সেজ টু মি, তাহলে মাদার বসাই। সেজ থাকলে কি হতো? টেলস, আমি বললাম একটু আগে। টু বসাবো না ইনডাইরেক্ট স্পিচে। এই কোটেশন তোলার জন্য আমরা আগে দ্যাট বসিয়ে দিই। এবারে আমরা কনসেপ্টে আসি। মাদার সেজ টু মি, মা আমাকে বলেন, রেহান ইজ এ গুড বয়, রেহান একটা ভালো ছেলে। মা আমাকে বলেন রেহান একটা ভালো ছেলে। তাহলে না এটা মায়ের সম্বন্ধে বলা হচ্ছে, না এটা আমার সম্বন্ধে বলা হচ্ছে, এটা কার সম্বন্ধে বলা হচ্ছে? রেহান। তাহলে রেহান কি? একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম, সেকেন্ড পার্সন কনসেপ্ট ক্লিয়ার করলাম, এবারে আমরা থার্ড পার্সনে চলে এসেছি। তাহলে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট থার্ড পার্সন হয়, হি সি ইট বা যে কোনো নাম্বার, আমি আমরা তুমি তোমরা ছাড়া যা আছে যাবতীয় জিনিস সবই থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর যাবতীয় পৃথিবীতে যা আছে সবই থার্ড পার্সন। তাহলে রেহানটা কি করে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হবে? অবশ্যই ওটা থার্ড পার্সন। কারণ মা আমাকে বলেছেন রেহান ইজ এ গুড বয়, রেহান একটি ভালো ছেলে। সেটা আমার সম্বন্ধেও নয়, মায়ের সম্বন্ধেও নয়, রেহান হচ্ছে একটা থার্ড পার্সন। তাহলে যখন রিপোর্টেড স্পিচ সাবজেক্ট থার্ড পার্সনে থাকবে, সে ইনডাইরেক্ট স্পিচে গিয়েও সেই একই ফর্মেই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। সে থার্ড পার্সনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচে যা সাবজেক্ট, ইনডাইরেক্ট স্পিচেও সেই একই সাবজেক্ট সে বসবে রিপোর্টেড স্পিচ হিসাবে। তাহলে রেহানটাকে আমরা রেহানি বসাবো। আমাদের তো থার্ড পার্সনে কোনো পরিবর্তন করতেই হচ্ছে না, আমাদের শুধু ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের খেয়াল রাখতে হবে, থার্ড পার্সন যা থাকবে তাই। তাহলে দ্যাট যেটা আমরা আছে সেটাই বসিয়ে দেবো, রেহান ইজ এ গুড বয়। এটা হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা দুটো এক্সাম্পল দেখি। হি সেজ টু দ্য বয়, সে ছেলেটাকে বলেন, আই হ্যাভ এ বাইক, আমার একটি বাইক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। আমরা আমাদের রুলস অনুযায়ী করি। হি সেজ টু থাকলে আমি কি বলেছি? টেলস দ্য বয়। আচ্ছা, এখানে কিন্তু হি সাবজেক্ট আছে বলে এখানে কিন্তু সেজ হয়েছে। এখানে যদি আই বা ইউ সাবজেক্ট হতো তাহলে কিন্তু এটা সে হতো, বা যদি কোনো প্লুরাল সাবজেক্ট হতো তাহলে কিন্তু সে হতো। এখানে হতো টেল, আর এস যোগ করতে হতো না। যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এস যোগ করেছি। এই কনসেপ্ট আশা করছি তুমি জানো। তাহলে হি টেলস দ্য বয়, এই যে ইনভার্টেড কমা বা কোটেশন, এটা তোলার জন্য আমরা কি লিঙ্কার যোগ করব? দ্যাট। এরপরে আমরা আরও অ্যাডভান্স লেভেলে যখন যাব তখন আমরা দ্যাট ছাড়া অন্য কিছু দেখব, কিন্তু আগে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে আই হ্যাভ এ কার, দেখো হি সেজ টু দ্য বয়, সে ছেলেটাকে বলে, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। সে ছেলেটাকে বলছে আমার গাড়ি আছে, তার মানে গাড়িটা কার আছে? হি, সে বা তার। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, আই যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হয় সে কোন অনুযায়ী বসবে? এখানকার রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং স্পিচে যদি সাবজেক্ট অনুযায়ী আমি বসাই তাহলে হি টেলস দ্য বয়, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কী হবে? হি। এখানে আমরা কি লিখেছিলাম? আয়ের পরে আমরা জানি হ্যাভ বসে, কিন্তু হি এর পরে কি বসে? আমরা তো আর লিখবো না হ্যাভ, আমাদের এখানের সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। তাহলে হি হ্যাজ এ বাইক, তার একটি গাড়ি আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম?
আমরা দেখলাম যে বিভিন্ন পার্সন অনুযায়ী আমাদের সাবজেক্টের চেঞ্জ হচ্ছে রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশনে গিয়ে। সাথে সাথে আমাদের কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাভ, হ্যাজেরও চেঞ্জ করতে হবে। এটা যেহেতু আমি তোমাদের প্রেজেন্টে দেখাচ্ছি তাই আমি ওয়াজ, ওয়্যার লিখিনি। আমরা যখন অ্যাডভান্সে যাব আমরা সেগুলো দেখব। তাহলে আমাদের কিন্তু ইনডাইরেক্ট স্পিচ যখন আমরা করছি, আমাদের এই রিপোর্টেড স্পিচটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন আমাদের এই সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। যদি আমরা সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট ঠিক রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ ভুল হবে। তাহলে আপাতত বেসিক জিনিসে আমরা কি শিখলাম? আমরা কি দেখলাম যে একটা আমাদের ন্যারেশন চেঞ্জ আমরা কেন করতে হয়, ন্যারেশন চেঞ্জের যে খুঁটিনাটি বেসিক আইডিয়া সেগুলো আমরা এখন ক্লিয়ার করছি। পরেরটা দেখা যাক। দ্য গার্ল সেজ, মেয়েটা বলে, আই ওয়ান্ট টু বাই এ ফোন, আমি একটি ফোন কিনতে চাই। তাহলে সেজের পরে যেহেতু আর কোনো অবজেক্ট নেই তাই আমরা সেজটাকে সেজই রাখবো। দ্য গার্ল সেজ, আমরা এই কোটেশনটাকে তোলার জন্য একটা দ্যাট লিঙ্কার যোগ করব। দ্য গার্ল সেজ আই ওয়ান্ট টু বাই এ ফোন, আমি একটি ফোন কিনতে চাই। তাহলে এই আইটাকে আর বুঝতে হবে না, দ্য গার্ল। তাহলে দ্য গার্লটাকে আমরা কি বলবো? আবার কি দ্য গার্ল লিখবো? কারণ নাউনের পরিবর্তে তো আমাদের প্রোনাউন আছে, তাহলে আমরা কেন বারবার নাউনের ইউজ করব? সেন্টেন্সটা বাজে হবে। তাহলে দ্য গার্ল সেজ দ্যাট, সি হবে না হি? অবশ্যই সি, ভেরি গুড। তাহলে আই এর পরে ওয়ান্ট আছে, তাহলে সি এর পরেও কি আমরা ওয়ান্ট লিখব? না, সি এর পরে আমরা লিখব ওয়ান্টস, কারণ সি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সি ওয়ান্টস টু বাই এ, সে একটি ফোন কিনতে চায়। তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে ডু ভার্ব থাকলেও আমাদের যখন এই সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টও ঠিক রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমাদের অ্যাম, ইজ, আর, বি ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখতে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে। আমাদের হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজের কনসেপ্ট বা হ্যাভ হ্যাজের সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট ঠিক রাখতে হচ্ছে। আর এখানে আমরা দেখলাম ডু ভার্বেরও আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখতে হচ্ছে। তোমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব তিনটেই টেন্স শেখানো আছে। তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করবে ডু ভার্বের, কারণ বেশিরভাগ ন্যারেশন চেঞ্জ আমাদের ডু ভার্বের দিয়েই করতে হবে 99%। তাহলে ডু ভার্বের টেন্স তোমরা বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করবে। তাহলে এখন আমরা কি দেখলাম? এখন আমরা আমাদের একটা ন্যারেশন চেঞ্জ সম্পর্কে আমাদের যে একটা বেসিক আইডিয়া, যে বেসিক আইডিয়াটা ছাড়া আমরা ন্যারেশন চেঞ্জ কোনোভাবেই শিখতে পারবো না। আজকের এই ক্লাসে আমরা শিখলাম ন্যারেশন চেঞ্জের একদম বেসিক জিনিস। এই বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তোমরা নেক্সট স্টেজে আমরা যখন যাব তখন দেখবে তোমরা যে কোনো রকমের ন্যারেশন চেঞ্জ করতে পারছো। তাহলে আমি যে কথাগুলো বললাম তোমরা সেইগুলো খাতায় পয়েন্ট আউট করে নোট করে নিতে পারো। নোট করে নিলে কি হবে, তোমরা সেই জিনিসটা যখন আবার রিভিশন করবে, আবার আমার ভিডিও দেখবে, তখন অনায়াসে তোমাদের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো মাথায় গেঁথে যাবে। এই হলো আমাদের ন্যারেশন চেঞ্জের বেসিক ক্লাস। এর পরের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের কিছু ইম্পর্টেন্ট রুলস দেখব। সেই রুলসগুলো যদি তোমরা ফলো করো তাহলে ন্যারেশন চেঞ্জ আর তোমাদের কাছে কোনো ভয়ের বিষয় থাকবে না। এর পরের ক্লাসে তাহলে আমরা দেখব কি ন্যারেশন চেঞ্জের বিভিন্ন রুলস, কোন কোন সেন্টেন্স দিয়ে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি সেইগুলো আমরা দেখব। এবং পরবর্তী ক্লাস থেকে আমরা কি দেখব, যে ধাপে ধাপে আমরা ন্যারেশন চেঞ্জকে একদম বেসিক লেভেল থেকে হায়ার লেভেলে যেতে থাকবো। তার আগে আমি কি বলবো, আমরা ন্যারেশন চেঞ্জকে 5টা সেন্টেন্স দিয়েই করতে পারি। আমরা যে সেন্টেন্সের চ্যাপ্টারে 5টা সেন্টেন্স পড়েছি সেই 5টা সেন্টেন্স দিয়েই, যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, ইন্টারোগেটিভ আর কি নেগেটিভ, প্রত্যেকটা সেন্টেন্স দিয়েই আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি। সেটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে থাকবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের মোস্ট ইম্পর্টেন্ট রুলস, যেগুলো ছাড়া ন্যারেশন চেঞ্জ অসম্ভব, সেগুলো জেনে নেব। তারপরে থেকে আমরা ধাপে ধাপে এগোতে থাকবো। ভয়েস চেঞ্জের মতোই, ভয়েস চেঞ্জে যেমন 10-12টা ক্লাস হয়েছে, ন্যারেশন চেঞ্জও ওইরকম হবে। তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না, এটুকু আমি গ্যারান্টি দিলাম। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।